স্বাগত সবাইকে। আজ আমরা একটা অসাধারণ বই নিয়ে কথা বলতে বসেছি। মানে ট্রেডিং আর বিনিয়োগের দুনিয়ায় যাকে প্রায় কিংবদন্তি বলা চলে। এডউইন লেফেভ্রের রেমিনিসেন্সেস অফ এ স্টক অপারেটর। হ্যাঁ, একেবারে ক্লাসিক একটা বই। আমরা বেশ কিছু সূত্র ঘেটেছি, মানে মূলত বইটা নিজেই আর এর উপর লেখা নানা বিশ্লেষণ, সেগুলো থেকেই আজকের আলোচনাটা সাজানো। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? বইটা বেরিয়েছিল ১৯২৩ সালে। ভাবা যায়? প্রায় ১০০ বছর আগে। অথচ এর ভেতরের কথাগুলো, শিক্ষাগুলো মানে এতটাই চিরন্তন যে আজকের দিনে ওয়াল স্ট্রিটের বড় বড় ট্রেডাররা এটা পড়েন, নিয়মিত পড়েন। ঠিক তাই, যেন একটা টাইমলেস গাইডবুক। অবশ্যই। বইটা তো আসলে জেসি লিভারমোর নামের এক বেশ রহস্যময় একজন স্টক ট্রেডারের কাল্পনিক জীবনী, তাই না? হ্যাঁ, যদিও বইতে নামটা দেওয়া হয়েছে ল্যারি লিভিংস্টন। এই লিভিংস্টন বা লিভারমোর, উনি তো একেবারে শূন্য থেকে শুরু করে বিশাল সম্পত্তি করেছিলেন, আবার সব হারিয়েও ফেলেছিলেন। ঠিক, একাধিকবার। তার জীবনটাই ছিল একটা রোলার কোস্টারের মতো। আর সেটাই আমরা আজ দেখব। আমাদের লক্ষ্য হলো এই বই থেকে মূল শিক্ষাগুলো, ভেতরের যে গভীর কথাগুলো আছে সেগুলো তুলে আনা, যেগুলো আজও আমাদের কাজে লাগতে পারে। একদম। কি করে একজন মানুষ বাজারের এই ভয়ঙ্কর ওঠানামার মধ্যে দিয়ে শেখে, ভুল করে, আবার সেই ভুল থেকে শক্তি সঞ্চয় করে ফিরে আসে, এই জার্নিটাই আমরা বোঝার চেষ্টা করব। চলুন তাহলে একেবারে শুরু থেকে শুরু করা যাক। ল্যারি লিভিংস্টোনের গল্পটা আচ্ছা। খুব সাধারণ শুরু, কিন্তু কিশোর বয়সে বস্টনের এক স্টক ব্রোকারেজ ফার্মে চাকরি পেয়েছিলেন। কাজটা ছিল কোডবোর্ডে স্টকের দাম লেখা, কোডবোর্ড বয় যাকে বলে। সারাদিন ধরে শুধু সংখ্যা লেখা আর মোছা। কিন্তু উনি শুধু যন্ত্রের মতো কাজটা করতেন না, তাই তো? না, একেবারেই না। তার অবজারভেশন পাওয়ার ছিল অসাধারণ। তিনি খেয়াল করতে শুরু করেন যে স্টকের দামগুলো কেমন যেন এলোমেলোভাবে নড়ে না। একটা প্যাটার্ন আছে। ঠিক, বড় কোনো মুভমেন্টের আগে দামগুলো নির্দিষ্ট কিছু আচরণ দেখায়, যেন বাজার নিজেই কোনো ইশারা দিচ্ছে। আর তিনি সেগুলো নোট করতে শুরু করেন। হ্যাঁ, একটা ছোট নোটবুক ছিল তার। সেখানে এই প্যাটার্নগুলো, দামের আচরণগুলো টুকে রাখতেন। মনে হতো যেন কোনো কোড ব্রেক করার চেষ্টা করছেন। বাহ! আর খুব তাড়াতাড়ি নিজের এই পর্যবেক্ষণের ওপর বাজি ধরতে শুরু করেন। তখনকার দিনের ওই বালতি দোকান বা বাকেট শপসে। এই বালতি দোকান ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার, তাই না? এগুলো কিন্তু আজকে স্টক এক্সচেঞ্জের মতো ছিল না। একদমই না। এখানে আসলে কোনো শেয়ারের মালিকানা বদল হতো না। এটা ছিল এক ধরনের বাজি ধরার জায়গা। হ্যাঁ, ঠিক। স্টকের দাম বাড়বে না কমবে তার ওপর লোকে বাজি ধরত। আর তথ্যটাও কিন্তু একটু দেরিতে আসতো মূল এক্সচেঞ্জের থেকে। এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। আর ল্যারি এই বালতি দোকানগুলোতে একেবারে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। তার নোটবুক আর পর্যবেক্ষণ কাজে লাগিয়ে একের পর এক বাজি জিততে থাকেন। খুব কম বয়সী। এজন্যই তো নাম হয়েছিল বয় প্লাঞ্জার। হ্যাঁ, দ্য বয় প্লাঞ্জার। কারণ খুব সাহসী বাজি ধরতেন, আর এত জিততেন যে শোনা যায় তার অফিসের বসের চেয়েও বেশি আয় করতেন নাকি। পরিস্থিতি এমন হয়েছিল যে বস্টন, সেন্ট লুইসের প্রায় সব বালতি দোকান তাকে ব্যান করে দেয়। ব্যান করে দেয়? ভাবা যায়। হ্যাঁ, কারণ তিনি হাউসের বিরুদ্ধে দোকানের বিরুদ্ধে লাগাতার জিতে যাচ্ছিলেন। তারা আর তার সাথে বাজি ধরতে চাইত না। এটা তার প্যাটার্ন বোঝার ক্ষমতার একটা বিরাট প্রমাণ। অবশ্যই। তবে এটাও মনে রাখতে হবে, এই সাফল্যটা ছিল বালতি দোকানের পরিবেশে। আসল ওয়াল স্ট্রিট কিন্তু অন্যরকম চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছিল। তথ্যের বিলম্ব না থাকা, আসল শেয়ার কেনাবেচা হওয়া, এগুলো পুরো খেলাটাকেই বদলে দেয়। একদম ঠিক। বালতি দোকান থেকে একরকম বিতাড়িত হই আর পকেটে বেশ কিছু টাকা নিয়ে ল্যারি এবার এলেন আসল জায়গায়, নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে। আত্মবিশ্বাস তখন তুঙ্গে নিশ্চয়ই। হ্যাঁ, ভেবেছিলেন বালতি দোকানের ফর্মুলা এখানেও কাজ করবে। কিন্তু ওয়াল স্ট্রিট তাকে খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিল যে খেলাটা এখানে অন্যরকম। সবচেয়ে বড় পার্থক্যটা ছিল তথ্যের গতিতে। বালতি দোকানে যেখানে একটু দেরি হতো, ওয়াল স্ট্রিটে স্টক টিকারের মাধ্যমে দাম আসত প্রায় সঙ্গে সঙ্গে। রিয়েল টাইম। হ্যাঁ, ফলে ল্যারির পুরনো পদ্ধতি, যেটা হয়তো ওই সামান্য বিলম্বের সুযোগ নিত, সেটা এখানে আর খাটল না। তিনি দামের ছোট মুভমেন্ট ধরতে চেষ্টা করতেন, কিন্তু বাজার তার আগেই সরে যেত। আর একটা বিরাট সমস্যা দেখা দিল, যেটা তিনি আগে কখনো ফেস করেননি। কি সেটা? তার নিজ ট্রেডের সাইজ। ওয়াল স্ট্রিটে তিনি অনেক বড় ভলিউমে ট্রেড করছিলেন। তিনি দেখলেন যে তার নিজের কেনা বা বেচার অর্ডারটাই বাজারকে প্রভাবিত করছে। ও আচ্ছা,
তিনি যদি বেশি করে কিনতে যেতেন? দাম বেড়ে যেত তার কেনার চাপেই, তার নিজের এন্ট্রি প্রাইসই খারাপ হয়ে যেত। বেচার সময় উল্টোটা, তিনি আর বাজারের একজন সাধারণ অংশগ্রহণকারী রইলেন না। তিনি নিজেই তখন মার্কেট মুভার হয়ে উঠলেন, নিজের অজান্তেই হয়তো। ঠিক, ফল যা হওয়ার তাই হল। ওয়াল স্ট্রিটে এসে খুব দ্রুত তিনি তার জমানো টাকা খোয়ালেন। আর একবার নয়, বেশ কয়েকবার, প্রায় দেউলিয়া হওয়ার মতো অবস্থা। এখানেই বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আসে, ফেলিয়ার বা ব্যর্থতা থেকে শেখা। আর এখানেই লিভারমোরের বিশেষত্বটা বোঝা যায়। হ্যাঁ, প্রতিবার সব হারিয়ে তিনি ভেঙে পড়তেন ঠিকই, কিন্তু হাল ছাড়তেন না বা ভাগ্যকে দোষ দিতেন না। যাতে বেশিরভাগ মানুষ করে। একদম। তিনি একা বসে থাকতেন দিনের পর দিন, তার প্রতিটা ট্রেড, প্রতিটা সিদ্ধান্ত পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতেন। কোথায় ভুল হলো, কেন হলো, কোন আবেগের বসে ভুলটা করলেন। এই আত্মবিশ্লেষণটাই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তিনি নিজের ভুলের দায়িত্ব নিতেন, বুঝতেন যে বাজার ভুল নয়, ভুলটা তার নিজের বিশ্লেষণে বা মানসিকতায় ছিল। আর এই নির্মম আত্মবিশ্লেষণ থেকেই তিনি ধীরে ধীরে তার বিখ্যাত ট্রেডিং নিয়মগুলো তৈরি করেন। ব্যর্থতাই যেন তার সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। একেবারে। আর সেই শিক্ষাগুলোই আসলে এই বইয়ের আসল সম্পদ। ঠিক, এই নিয়মগুলোই রেমিনিসেন্সেস অফ আ স্টক অপারেটর বইটাকে এত মূল্যবান করে তুলেছে। এগুলোকে বলা যায় বইয়ের আসল সোনা। চলুন এবার সেগুলো নিয়ে একটু কথা বলা যাক। অবশ্যই। এগুলো শুধু ট্রেডিং নয়, বাজারের সাইকোলজি বোঝার জন্য খুব জরুরি। প্রথম এবং হয়তো সবচেয়ে বেসিক নিয়মটা হলো, ট্রেন্ডই আপনার বন্ধু। ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। লিভারমোর বুঝেছিলেন বাজারের সামগ্রিক স্রোতের বিপরীতে যাওয়াটা ঠিক না। তিনি বলতেন লাইন অফ লিস্ট রেজিস্ট্যান্স খুঁজে বের করতে, মানে বাজার যেদিকে সহজে যাচ্ছে সেদিকেই থাকা ভালো। হ্যাঁ, মানে পরন্ত বাজারে ছুরি খরার চেষ্টা করা বা খুব তেজি বাজারে শর্ট করতে যাওয়া দুটোই বিপজ্জনক। বাজারের সাথে লড়াই করা বোকামি। কিন্তু তার মানে এই না যে ট্রেন্ড বদলাবে না। না না, অবশ্যই। কিন্তু লিভারমোরের মূল কথাটা ছিল, যতক্ষণ না ট্রেন্ড পরিবর্তনের স্পষ্ট সংকেত পাচ্ছ, ততক্ষণ বর্তমান ট্রেন্ডের সাথেই থাকো, বাজারের সাথে বন্ধুত্ব করো। কিন্তু ওই ট্রেন্ডটা চেনা আর তার চেয়েও কঠিন হলো এর পরিবর্তনটা ধরতে পারা। ঠিক। এরপর দ্বিতীয় নিয়ম, যেটা সম্ভবত সবচেয়ে বেশি শোনা যায় কিন্তু মানা সবচেয়ে কঠিন। কোনটা? লোকসান কমিয়ে ফেলুন, লাভ বাড়তে দিন। কাট ইয়োর লসেস, লেট ইয়োর উইনার্স রাইড। শুনতে কি ভীষণ সহজ, কিন্তু করাটা প্রায় অসম্ভব, কারণ এটা আমাদের স্বভাবের বিরুদ্ধে যায়। তাই না? লোকসান আমরা স্বীকার করতে চাই না। একটা শেয়ার কিনে দাম পড়ে গেলে আমরা ধরে বসে থাকি, ভাবি এই বুঝি দাম বাড়ল, আশায় থাকি। হ্যাঁ, হোপ ট্রেড করি আমরা। আর উল্টো দিকে একটু লাভ দেখলেই ভয় লাগে, এই বুঝি লাভটা চলে গেল, তাই তাড়াতাড়ি বেচে দিই। হয়তো আরও অনেক লাভ হতে পারত। ঠিক, লিভারমোর ঠিক এর উল্টোটা করতেন, আর এখানেই তার বিচক্ষণতা। কি করতেন তিনি? যদি কোনো ট্রেড তার ভাবনার উল্টো দিকে যেত, তিনি সেটাকে আঁকড়ে ধরে রাখতেন না। খুব দ্রুত ছোট লসে কেটে বেরিয়ে আসতেন। মূলধন বাঁচানোটা তার কাছে সবচেয়ে জরুরি ছিল। আর লাভের ক্ষেত্রে? লাভের ট্রেড যখন তার পক্ষে যেত, তখন তিনি দেখাতেন অসাধারণ ধৈর্য। ছোটখাটো কারেকশনে বা দামের ওঠানামায় ভয় পেতেন না। ট্রেন্ড যতক্ষণ ঠিক থাকত, লাভটাকে বাড়তে দিতেন, অনেক বড় হতে দিতেন। এর জন্য তো সাংঘাতিক ডিসিপ্লিন দরকার। ইস্পাত কঠিন শৃঙ্খলা আর আবেগ নিয়ন্ত্রণ, লোকসানের সময় নির্দয় হওয়া আর লাভের সময় ধৈর্য আর সাহস দেখানো, এই দুটো বিপরীত গুণের মেলবন্ধন। এটা শুধু কৌশল না, এটা একটা মাইন্ডসেট। আচ্ছা, তৃতীয় শিক্ষাটা কি? বাজার কখনো ভুল করে না, মতামত করে। মার্কেট ইজ নেভার রং, ওপিনিয়নস আর। ওহ, এটা হজম করা খুব কঠিন, বিশেষ করে যারা নিজেদের খুব চালাক বা জ্ঞানী মনে করে। ঠিক, আপনার অ্যানালাইসিস যতই ভালো হোক, আপনার যুক্তি যতই অকাট্য হোক, বাজার যদি আপনার বিরুদ্ধে যায়, তাহলে মেনে নিতেই হবে যে আপনার মতামতটা ভুল, অন্তত সেই মুহূর্তের জন্য। এখানে বাধাটা কোথায়? আমাদের ইগো, অহংকার। আমি এত খেটেছি, এত জানি, আমি ভুল হতে পারি না, এই চিন্তাটাই ট্রেডারদের সবচেয়ে বড় শত্রু। লিভারমোর কি বলতেন? তিনি বলতেন টেপ পড়তে, মানে বাজারের আসল ডেটা, দাম আর ভলিউম। টেপ কখনো মিথ্যে বলে না। আপনার নিজের ভেতরের আশা, ভয় বা মতামতের চেয়ে টেপ কি বলছে সেটাই শেষ কথা। বাজারের সামনে নম্র হতে হবে। অহংকার বাদ দিয়ে বাজারের বাস্তবতাকে মেনে নেওয়া। এটাই সাফল্যের চাবিকাঠি, এক ধরনের ইন্টেলেকচুয়াল হিউমিলিটি বা বৌদ্ধিক নম্রতা। চতুর্থ নিয়মটা বোধহয় আগেরগুলোর সাথেই যুক্ত। হ্যাঁ,
বড় লাভ আসে বড় পরিবর্তনে। বিগ মানি ইজ ইন দ্য বিগ সুইং। মানে হলো প্রতিদিনের ছোট ছোট নড়াচড়া বা নয়েজ থেকে লাভ করার চেষ্টা করা, যাকে ডে ট্রেডিং বা স্ক্যাল্পিং বলে, সেটা দীর্ঘমেয়াদে খুব কার্যকর নয়, আর এতে মানসিক চাপও প্রচণ্ড। লিভারমোরের মতে আসল টাকাটা আসে বাজারের বড় বড় ট্রেন্ডগুলো থেকে, মানে লম্বা সময়ের বুল মার্কেট বা বের মার্কেট। ঠিক, সেগুলোকে ঠিকঠাক চিনে ধৈর্য ধরে সেই ট্রেন্ডের সাথে থাকতে পারলেই বড় লাভ হয়। এর জন্য তো অমছন ধৈর্য দরকার। অসাধারণ ধৈর্য আর বড় ছবিটা দেখার ক্ষমতা। ধরুন, আপনি একটা বুল মার্কেটের শুরুতে কিনলেন, দাম হয়তো মাঝে একটু পড়ল, বেশিরভাগ লোক ভয়ে বেচে দেবে। কিন্তু লিভারমোর বলতেন মূল ট্রেন্ড ঠিক থাকলে ছোট সংশোধনে ভয় না পেয়ে ধরে রাখতে। হ্যাঁ, এই লম্বা সময় ধরে পজিশন ধরে রাখার মানসিক শক্তিটাই আসল পরীক্ষা, দিনের পর দিন চার্ট দেখার চেয়েও কঠিন। আর পঞ্চম নিয়মটা, এটাও খুব প্রাসঙ্গিক মনে হয়। টিপস এবং ভেতরের খবর থেকে সাবধান। বিওয়্যার অফ টিপস অ্যান্ড ইনসাইড ইনফরমেশন। ওহ, এটা তো আমরা সবাই করি, গরম খবর শুনলেই ঝাঁপিয়ে পড়ি। লিভারমোরও এর শিকার হয়েছিলেন। ক্যারিয়ারের শুরুতে এক বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া হট টিপ শুনে বড় লস করেছিলেন। তাই নাকি? হ্যাঁ, আর সেই অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছিলেন এই টিপসগুলো যতই লোভনীয় শোনাক, বেশিরভাগ সময়ই মূল্যহীন বা বিপজ্জনক। কেন? যুক্তিটা কি? খুব সহজ। তথ্যটা যদি সত্যিই এত কাজের হয়, তাহলে যিনি টিপস দিচ্ছেন তিনি নিজে সেটা ব্যবহার না করে আপনাকে বলতে আসছেন কেন? নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে, অথবা তথ্যটা আসলে ভুয়ো। লিভারমোর বলতেন ভালো টিপসের দরকারই নেই, বাজার নিজেই সব বলে দেয়। ঠিক, তার টেপের মাধ্যমে। তাই তিনি অন্যের টিপসের ওপর নির্ভরতা পুরোপুরি ছেড়ে দেন। নিজের গবেষণা, নিজের বিশ্লেষণ, এটাই ছিল তার পথ। একজন স্বাধীন চিন্তাবিদ হয়ে ওঠা। একদম। দীর্ঘমেয়াদে সফল হতে গেলে এটাই একমাত্র পথ। টিপস আপনাকে অলস বানিয়ে দেয়। নিজের বিচার বুদ্ধি তৈরি করাই আসল। এই শিক্ষাগুলো আর নিয়মগুলো মেনেই তো লিভারমোর তার সেই বিখ্যাত ট্রেডগুলো করেছিলেন, যেমন ১৯০৭ সালের প্যানিক। হ্যাঁ, ১৯০৭ সালের সেই আর্থিক সংকট, যখন সবাই সর্বশান্ত হচ্ছে, ব্যাংক ফেল করছে। তখন লিভারমোর কি দেখলেন? তিনি তার বিশ্লেষণ থেকে বাজারের পতনের স্পষ্ট লক্ষণ দেখলেন, আর তিনি বাজারের বিরুদ্ধে বাজি ধরলেন, মানে শর্ট সেলিং করলেন। শর্ট সেলিং মানে তো শেয়ার ধার করে বেচা, দাম কমার আশায়। হ্যাঁ, বাজারের পতনের উপর বাজি ধরা খুব ঝুঁকিপূর্ণ কৌশল। কিন্তু তিনি ঠিক ছিলেন। তিনি একেবারে সঠিক ছিলেন। বাজার হুড়মুড়িয়ে পড়ল, আর তিনি বিপুল অর্থ আয় করলেন। শোনা যায় একদিনেই নাকি প্রথম $1 মিলিয়ন কামিয়েছিলেন। ভাবা যায়, সেই সময়ের $1 মিলিয়ন। এরপর থেকেই তার নাম হয়ে যায় ওয়াল স্ট্রিটের গ্রেট বেয়ার। কিন্তু তিনি শুধু পতনেই লাভ করতেন না, তাই তো? না, বুল মার্কেটেও তিনি প্রচুর লাভ করেছেন। কিন্তু তার খ্যাতিটা ছড়িয়েছিল এই বেয়ার মার্কেটের নির্ভুল ভবিষ্যৎবাণীগুলোর জন্য, কারণ বাজারের পতনটা আগে থেকে বোঝা আর তার ওপর বাজি ধরাটা মানসিকভাবে অনেক কঠিন। আর এই সাফল্যের পুনরাবৃত্তি তিনি করেছিলেন আরও বড় আকারে ১৯২৯ সালের মহামন্দার সময়। হ্যাঁ, সেই গ্রেট ক্র্যাশ। তার আগেও তিনি বাজারের বুদবুদ আর আসন্ন পতনের লক্ষণগুলো ধরতে পেরেছিলেন এবং বিশাল শর্ট পজিশন নিয়েছিলেন। সেখান থেকে তিনি কত আয় করেছিলেন? অনুমান করা হয় আজকের হিসাবে প্রায় $1.5 বিলিয়ন বা তারও বেশি। অবিশ্বাস্য। কিন্তু এখানে একটা ভুল ধারণা আছে অনেকের, যে লিভারমোরই হয়তো এই ধসের জন্য দায়ী ছিলেন। হ্যাঁ, এটা একদম ভুল ধারণা। তিনি ধস তৈরি করেননি। তিনি ছিলেন বাজারের একজন অসাধারণ পাঠক। তিনি বাজারের ভেতরের দুর্বলতা, অতিরিক্ত ফটকাবাজি আর পতনের অনিবার্য লক্ষণগুলো অন্যদের চেয়ে আগে বুঝেছিলেন। তিনি শুধু সেই অনিবার্য পতনের উপর সঠিকভাবে বাজি ধরেছিলেন। ঠিক, তিনি পরিস্থিতি তৈরি করেননি, তিনি পরিস্থিতির সুযোগ নিয়েছিলেন তার বিশ্লেষণ ক্ষমতা দিয়ে। তাহলে এত সব আলোচনার পর রিমিনিসেন্স অফ এ স্টক অপারেটর বইটার চূড়ান্ত বার্তাটা কি? আমার কাছে মনে হয় বাজার শুধু সংখ্যা বা চার্টের খেলা নয়। না, একেবারেই নয়। এটা আসলে মানুষের মনস্তত্ত্বর খেলা, মানুষের আবেগের যুদ্ধক্ষেত্র। একদম ঠিক। ভয়, লোভ, আশা, অহংকার, এই আবেগগুলোই বাজারকে নাড়াচ্ছে, আবার আমাদের নিজেদের সিদ্ধান্তকেও প্রভাবিত করছে। লিভারমোর এটাই শিখিয়েছেন। আপনার সবচেয়ে বড় শত্রু বাজার নয়, আপনার শত্রু আপনার নিজের ভেতরে। নিজের অনিয়ন্ত্রিত আবেগ। হ্যাঁ, লিভারমোরের জীবন একদিকে যেমন সাফল্যের গল্প, তেমনি একটা সতর্ক বার্তাও। কারণ এই আবেগগুলো নিয়ন্ত্রণ না করতে পারলে
পতনও অনিবার্য। আর এই শিক্ষাগুলো তো শুধু শেয়ার বাজারের জন্য নয়, তাই না? না, একেবারেই না। জীবনের যে কোনো ক্ষেত্রে যেখানে ঝুঁকি আছে, অনিশ্চয়তা আছে, সেখানেই এই নীতিগুলো কাজে লাগে। ঠিক ব্যবসা হোক, চাকরি হোক বা ব্যক্তিগত সিদ্ধান্ত, সবখানেই শৃঙ্খলা, ধৈর্য, আবেগ নিয়ন্ত্রণ, ভুল থেকে শেখা আর চারপাশের মানুষের মনস্তত্ত্ব বোঝাটা জরুরি। লিভারমোরের গল্প শেখায় সাফল্য অর্জন করা কঠিন, কিন্তু সেটা ধরে রাখা আর আবেগের কাছে হার না মানাটা আরও কঠিন। এটা শুধু টাকা কামানোর গল্প নয়, এটা নিজেকে চেনার, নিজেকে নিয়ন্ত্রণ করার গল্প। একদম আত্ম আবিষ্কার আর আত্মনিয়ন্ত্রণের গল্প। সত্যি ভাবার মতো কথা। আচ্ছা, এই যে বাজার মনোবিজ্ঞান আর আত্মনিয়ন্ত্রণের শিক্ষাগুলো, ভয়কে সামলানো, লোভ কমানো, আশার ফাঁদে না পড়া, অহংকার ত্যাগ করা, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে মানে অর্থবাজারের বাইরে কতটা কাজে লাগতে পারে আমাদের সিদ্ধান্ত নিতে, চ্যালেঞ্জ সামলাতে? এটা একটা দারুণ প্রশ্ন। আর হয়তো এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই এই ১০০ বছরের পুরনো বইটার আসল সার্থকতা লুকিয়ে আছে, যা আজও আমাদের ভাবাচ্ছে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আশা করি এডমিন লেফেভ্রের এই অসাধারণ বইটা নিয়ে আমাদের এই গভীর আলোচনা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে।